আবারও ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগ করবে না হামাস। এবার ইউক্রেনের আরো একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো অন্তত 98 জন ফিলিস্তিনির। আরো জানিয়ে দিব, এবার ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেলের ডিপোতে আগুন। এদিকে ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনবে ভারত। এবার চীন রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু। এবং সর্বশেষ জানিয়ে দিব, এদিকে ট্রাম্পের আল্টিমেটাম উড়িয়ে দিলেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবারের এ হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বিবৃতিতে দাবি করেছেন, তারা প্যালেস্টাইন 2 নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়েছে। হামলার সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর দেওয়া হয়নি। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। তারা দাবি করে এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রকাশ। গত মার্চে গাজায় 2 মাসব্যাপী যুদ্ধবিরতি চলাকালে হুতিরা হামলা বন্ধ রাখলেও ইসরায়েল আবারও অভিযান শুরু করায় তারা ফের হামলায় সক্রিয় হয়েছে। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগ করবে না হামাস। ইসরায়েলের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় অস্ত্র সমর্পণের ইচ্ছা প্রকাশের খবর প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সশস্ত্র গোষ্ঠীটি বলছে, যতদিন ফিলিস্তিনিদের জাতীয় অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত সশস্ত্র লড়াই থামানো হবে না। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের একটি মন্তব্যের প্রেক্ষিতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস। উইটকফ দাবি করেছিল, হামাস অস্ত্র ত্যাগে সম্মতি হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে, মার্কিন দূত জিম্মিদের পরিবারকে বলেছেন, যুদ্ধবিরতি আলোচনার সময় হামাস জানিয়েছে তারা অস্ত্র ত্যাগের জন্য প্রস্তুত। তবে উইটকফের দাবি প্রত্যাখ্যান করে শনিবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত সশস্ত্র কার্যক্রম জাতীয় ও বৈধ হিসেবে থাকবে। বিবৃতিতে আরো বলা হয়, যতদিন ফিলিস্তিনিদের জাতীয় অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত না হবে এবং পূর্ণ সার্বভৌমত্ব এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র যেটির রাজধানী হবে জেরুজালেম প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত সশস্ত্র লড়াই থামানো হবে না। এবার ইউক্রেনের আরো একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের আরো একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইগ বাহিনীর ইউনিটগুলোর অভিযানের পর আলেকজান্দ্র কালিনোভের বসতি রাশিয়ার নিয়ন্ত্রণে এসেছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইউক্রেন ড্রোন ব্যবহার করে বিমান হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। এর মধ্যে 338টি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং রাতভর আটকে রাখা হয়েছে। রাশিয়ার এ দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন। আর চলমান সশস্ত্র সংঘাতের কারণে স্বাধীনভাবে এ তথ্য যাচাই করা কঠিন বলেও জানিয়েছে আনাদোলু। এর আগেও ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পশ্চিমে একটি গ্রাম দখলের দাবি করে মস্কো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সেনারা মার নামের একটি গ্রাম দখল করেছে ও তারা এটির সোভিয়েত নাম কার্ল মার্কস বলে উল্লেখ করেছেন। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো অন্তত 98 জন ফিলিস্তিনির।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো ৯৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,০০০-এরও বেশি। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৬০,৪৩০ জনে দাঁড়িয়েছে। শনিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সংবাদ সংস্থা আনাদুলুর। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৬০,৪৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ৯৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরো ১,০৭৯ জন, যার ফলে আহতের সংখ্যা বেড়ে ১,৪৮,৭২২ জনে দাঁড়িয়েছে। এতে আরো বলা হয়েছে, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় এখনো অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। মন্ত্রণালয় আরো জানিয়েছে, মানবিক সহায়তা নিতে গিয়ে ৩৯ জন নিহত এবং ৮৪৯ জন আহত হয়েছেন। এবার ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেলের ডিপোতে আগুন। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সোচি শহরের একটি তেলের ডিপোতে আগুন ধরে গেছে। সেখানে শতাধিক দমকল কর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। রাশিয়ার আরআইএ বার্তা সংস্থা জরুরি বিভাগের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, সোচি যেখানে অবস্থিত কৃষ্ণ সাগরের তীরবর্তী সেই ক্রাসনোদার অঞ্চলে ২,০০০ ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগেছে। রোববার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর বেনিয়ামিন কনদ্রাতিয়েভ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, সোচির অ্যাডলার এলাকার এই ঘটনায় ১২০ জনেরও বেশি দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, রাতে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো ৯৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এগুলোর মধ্যে ৬০টি কৃষ্ণ সাগরের পানির উপরে এবং একটি ক্রাসনোদার অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়েছে। এদিকে রয়টার্স জানিয়েছে, তাদের ইউনিটগুলো কতগুলি ড্রোন ধ্বংস করেছে মন্ত্রণালয়টি তা জানালেও ইউক্রেনি কতগুলো ড্রোন পাঠিয়েছিল তা জানায়নি। এদিকে ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনবে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও জরিমানার হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখবে ভারত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ট্রাম্প ভারতের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য অনুশীলন এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ জ্বালানি ও অস্ত্র চুক্তির অভিযোগ তোলেন। গত বুধবার তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ভারত ২৫% শুল্ক দেবে এবং উপরোক্ত আচরণের জন্য জরিমানাও দেবে, যা আগস্টের শুরু থেকেই কার্যকর হবে। এর একদিন পর শুক্রবার ট্রাম্প দাবি করেন, তিনি শুনেছেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না, যদিও তিনি সে সময় ওই দাবির কোনো প্রমাণ হাজির করতে পারেননি। তবে ট্রাম্পের দাবিকে অস্বীকার করে ভারত সরকারের দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তাদের একজন বলেন, মস্কোর সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তি রয়েছে, রাতারাতি তা বন্ধ সম্ভব নয়। বর্তমানে রাশিয়া ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী, যা মোট আমদানির প্রায় ৩৫%। এবার চীন রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু। দুই দেশের পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব আরো শক্তিশালী ও মার্কিন নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থাকে ভারসাম্যপূর্ণ করতে রোববার জাপান সাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি মস্কো ও বেজিং সাম্প্রতিক বছরগুলোতে তাদের সামরিক সহযোগিতা জোরদার করেছে। বিশেষ করে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে তাদের সম্পর্ক আরো গভীর হয়েছে। খবর এএফপির। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার ভ্লাদিভস্টক বন্দরের কাছে জলসীমায় জয়েন্ট সি ২০২৫ নামে শুরু হওয়া এ মহড়া আগামী ৩ দিন ধরে চলবে। উভয় পক্ষ সাবমেরিন উদ্ধার, যৌথ সাবমেরিন বিধ্বংসী, বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অভিযান এবং সামুদ্রিক যুদ্ধ পরিচালনা করবে। রাশিয়ান জাহাজের পাশাপাশি মহড়ায় অংশগ্রহণ করছে গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী শাওক্সিং এবং উরুমকি সহ ৪টি চীনা জাহাজ। মহড়ার পর দুই দেশ প্রশান্ত মহাসাগরের প্রাসঙ্গিক জলসীমায় নৌটহল পরিচালনা করবে। চীন ও রাশিয়া গত কয়েক বছর ধরে নিয়মিত বার্ষিক যৌথ মহড়া চালিয়ে আসছে, যার সূচনা ২০১২ সালে জয়েন্ট সি মহড়ার মাধ্যমে হয়। গত বছরের মহড়া হয়েছিল চীনের দক্ষিণ উপকূলে। এদিকে ট্রাম্পের আল্টিমেটাম উড়িয়ে দিলেন পুতিন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটাম উড়িয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা চলবে বলেও জানিয়েছেন তিনি। উত্তর পশ্চিম রাশিয়ার ভালাম দ্বীপে শুক্রবার দেওয়া ভাষণে পুতিন বলেন, সব হতাশায় উৎসই হচ্ছে অতিরিক্ত প্রত্যাশা। ট্রাম্পের পক্ষ থেকে পুতিনের উপর হতাশা প্রকাশের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এর একদিন আগে রাশিয়া কিয়েভে ভয়াবহ বিমান হামলা চালায়, যাতে অন্তত ৩১ জন নিহত হয়, যাদের মধ্যে 5টি শিশুও ছিল। ওই হামলায় একটি 9 তলা ভবনের একটি ব্লক সম্পূর্ণ ধসে পড়ে। এই হামলার ঠিক পরদিনই পুতিন বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনা তিনি ইতিবাচকভাবে দেখছেন, তবে একই সঙ্গে ফের দাবি করেন ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থান নিতে হবে এবং রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোকে স্বীকৃতি দিতে হবে, যা ইউক্রেন আত্মসমর্পণ হিসেবে দেখে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জবাবে বলেন, তিনি যে কোনো সময় পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত। তবে প্রশ্ন তোলেন, রাশিয়া কি সত্যিই সম্মানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায়, নাকি এটা সময় ক্ষেপণের কৌশল মাত্র?